আমার প্রশ্ন হচ্ছে, ব্রাজিল কি নেইমারকে প্লেইং 11-এ রাখবে এগেনস্ট জাপান? আর আমার কাছে আমার উত্তরটাই প্রশ্নের, আমি যদি আমাকে উত্তর দেই সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে না, কার্লো আনচেলত্তি কখনোই তার প্লেইং 11-এ নতুন কাউকে সংযোজন করবে না। সেটা হয়তো বা হাফ টাইমের পর, আর ম্যাচের চিত্র যদি বদলে যায় সেই ক্ষেত্রে সেই হয়তো বা চেঞ্জেসগুলো খুব তাড়াতাড়ি এনে ফেলতে পারে। বাট আমার কাছে যতটুকু মনে হয়েছে যে নেইমার প্লেইং 11-এ জাপানের এগেস্টেও থাকবে না, এটা আমি কোচ আনচেলত্তি যেভাবে খেলে, যেভাবে সে প্র্যাকটিস চেঞ্জ করে, যেভাবে সে প্রেস করে, যেভাবে সে ট্রান্সপারেন্ট কি বলবো ট্রানজিশন করে থাকে, সেই ক্ষেত্রে তার যে খেলার ধরন, সেই ক্ষেত্রে সে আমার মনে হচ্ছে না যে সে পাকুয়েটা বা কুনিয়া, হ্যাঁ, এই দুজনের একজনকে সে বসাবে। এই দুজনের একজনের রিপ্লেসমেন্ট হিসেবে হয়তো বা নেইমার আসতে পারে, সেটা কখন, সেকেন্ড হাফে। বাট প্লেইং 11 যদি না ভাঙে সেই ক্ষেত্রে কম্বিনেশনটা খুব ভালো থাকবে। আনচেলত্তির মূল টার্গেট হচ্ছে, আনচেলত্তি কিন্তু একটা প্রেস কনফারেন্সে বলেছিল, আমরা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করি, আমরা ইনস্ট্যান্ট কোনো কিছু নিয়ে ভাবি না। হয়তোবা জাপানের পর যে প্রতিপক্ষ থাকবে তাকে নিয়ে স্টাডি করে সেই ধরনের ম্যাচ আপ তৈরি করার চেষ্টা করবে কোচ আনচেলত্তি। বাট আমার কাছে এটা মনে হচ্ছে যে আনচেলত্তি খুব দেখে শুনে আগাচ্ছে। ব্রাজিলকে সে বলেছিল যে ষষ্ঠ বিশ্বকাপ পেতে সহায়তা করবে, হয়তোবা এটা এই হেক্সা মিশনটা 2026-এ কমপ্লিট হতে পারে। ডে বাই ডে আনচেলত্তি যে ইম্প্রুভমেন্টটা দেখেছি, প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচটা অনেক ভালো ছিল, দ্বিতীয় ম্যাচের তুলনায় আবার তৃতীয় ম্যাচটা একদম টপ নচ ছিল। সব কিছু মিলিয়ে ডিফেন্স বলেন, মিডফিল্ড বলেন, মিডফিল্ডটাকে প্রথমে সে ডায়মন্ড একটা শেপ দিয়ে থাকে। আমি স্কটল্যান্ডের ম্যাচে খেয়াল করেছি, মিডফিল্ডটাকে একদম ডায়মন্ড একটা শেপ দিয়ে ফেলেছে, এটাকে বলে 4 অ্যাঙ্গেল ফ্রেম। 4 অ্যাঙ্গেল ফ্রেমের একটা শেপ দিয়েছে। আর ডিফেন্সটাকে সে একটা শেপে এনেছে হচ্ছে ডিম বাঁকার শেপ, অর্ধেক ডিম কেটে ফেলে যে শেপটা হয়, লাইক চাঁদা টাইপের একটা শেপ দিয়েছে। দ্যাট মিনস হচ্ছে আপনাকে যদি গোল করতে হয় আগে 4 অ্যাঙ্গেল ফ্রেমকে বিট করতে হবে, মিডফিল্ডকে বিট করতে হবে। কুনিয়া দেখেন নিচে চলে আসে, কুনিয়ার নিচে চলে আসার পাশাপাশি গুইমারেস এবং ক্যাসিমিরোর কাজ হচ্ছে ডিফেন্সকে প্রোটেক্ট করা, আর গুইমারেস অ্যাটাকিংয়ে খেলে থাকে, অ্যাটাকিং মিডফিল্ড হিসাবে খেলে থাকে। সেই ক্ষেত্রে গুইমারেসও কিন্তু যখন অ্যাটাকিংয়ে যায় প্রতিপক্ষ দল নিচে নেমে যায়, দ্যাট মিনস হচ্ছে আপনাকে আগে মিড বিট করতে হবে। আনচেলত্তির ট্যাকটিক্সটা আমার কাছে এই জন্যই ভালো লাগে যে আগে তুমি সমুদ্রের মাঝখানে সার্ভাইভ করতে শিখো। যদি সমুদ্রের মাঝখানে সার্ভাইভ করতে শিখো, কিনারে আসতে হলে তোমাকে অবশ্যই ডিফেন্সকে ভাঙতে হবে। এই ট্যাকটিক্সটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর উপরে যারা থাকে, ভিনিসিয়াস দেখবেন যে প্রেসিং ফুটবলটা খেলছে, যেটা ব্রাজিলের আগের ম্যাচগুলোতে আমরা দেখতাম না। আগের ম্যাচগুলোতে যখন প্রতিপক্ষের পায়ে বল থাকতো, মিড ক্রস করার পর তারপর আমরা অ্যাটাকিংয়ে যেতাম বা প্রেস করতাম। বাট এই জিনিসটা কিন্তু আমরা এখন দেখতেছি এই যে উইঙ্গারদের কাছ থেকে সেন্টার ব্যাককে পুশ করা, অপোজিশনের সেন্টার ব্যাককে পুশ করা, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার কাছে পজিটিভ মনে হয়েছে। এরকম পজিটিভ মাইন্ডসেট নিয়ে যদি ব্রাজিল মুভ অন